আসসালামু আলাইকুম। 11 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তান ওডিআই সিরিজ এবং পাকিস্তান টিম ইতিমধ্যে করাচি থেকে কিন্তু তাদের যে যাত্রা শুরু করে দিয়েছেন, এয়ারপোর্ট ছেড়েছেন। তো আমরা আজকে ডিসকাশন করবো আসলে কেমন হলো বাংলাদেশের পাকিস্তানের এগেনস্টে যে একাদশটা। বাংলাদেশ ওডিআই টিমের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, আমাদের ওপেনিংয়ে আছেন সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ তামিম। তাদের দুইজন ওপেনিংয়ে থাকবেন। মোটামুটি বলা যায় যে সাইফ হাসান এবং তানজিদ তামিম দুইজনে কিন্তু ওপেনিং করতে পারেন, সেহেতু সৌম্য সরকার ওয়ান ডাউনে থাকতে পারেন, অথবা সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম ওপেনিং করতে পারেন, সাইফ হাসান ওয়ান ডাউনে নামতে পারেন, যেহেতু আমরা সাইফ হাসানকেও কিন্তু ওয়ান ডাউনে নামতে দেখেছি মোস্ট অফ দ্য টাইম। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন থাকবেন, তাহিদ হৃদয় আছেন, লিটন কুমার দাসকে নেওয়া হয়েছে, কিন্তু সমস্যার ব্যাপার হলো লিটন কুমার দাস কিন্তু এই পর্যন্ত কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই। লাস্ট 8টা ম্যাচের যদি কথা বলি, লাস্ট 8টা ম্যাচে কিন্তু লিটন কুমার দাস সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন, অর্থাৎ তার 8টা ম্যাচে কিন্তু গড় ৮০ও, মানে গড় প্রতি ম্যাচে কিন্তু 10 রান করেও কিন্তু করেন, 10 রানের কম করেছেন, 50-এর সামথিং করেছেন 8 ম্যাচে তিনি। তো এই ধরনের ফর্মে নিয়ে কিন্তু খুব একটা কনসার্নিং ব্যাপার যে তাকে তিনি পাকিস্তানের এগেন্স্টে কেমন করবেন। আর যেহেতু পাকিস্তানের যে ধরনের বোলিং লাইন আপ, পেস অ্যাটাক, এটা কিন্তু অন্য লেভেলের ওয়ার্ল্ড ক্লাস পেস অ্যাটাক। তো এই ধরনের পেস অ্যাটাক সামলানো এক ধরনের অফ ফর্মের একজনের ব্যাটসম্যানের জন্য কিন্তু খুবই টাফ হবে এবং মেন্টালি কিন্তু অনেকটা পিছিয়ে থাকবেন। সেক্ষেত্রে কিন্তু অনেকটাই দলের উপর চাপ পড়বে, যেহেতু টপ অর্ডারটা কিন্তু সামলাতে হবে লিটন কুমার দাসকেই। সেকেন্ডলি আছে আফিফ হোসেন কিন্তু প্রায় দীর্ঘ 2.5 বছর পর জাতীয় দলে ডাক পেলেন। তো এই নিঃসন্দেহে তার জন্য খুব একটা ভালো দিক এবং সাধুবাদ জানাই, কারণ আফিফ হোসেন কিন্তু ঘরোয়া লিগে যথেষ্ট ভালো পারফর্ম করেছে এবং পারফরমেন্সের ভিত্তিতেই কিন্তু তাকে আবার জাতীয় দলে ব্যাক করা হয়েছে। সেকেন্ডলি মাহিদুল হাসান অঙ্কনকে কিন্তু মাহিদুল ইসলাম ভুঁইয়ানকে ফেরানো হয়েছে। রিশাদ হোসেন, তানভীর ইসলাম অফ লেফট আর্ম অর্থোডক্স এবং রিশাদ হোসেন আমাদের আছে লেগ স্পিনার। তো রিশাদ হোসেন একটা ট্রাম্প কার্ড হতে পারে, কিন্তু আমরা জানি যে মোস্ট অফ দ্য ম্যাচে কিন্তু তিনি 1 ওভারে 2 উইকেট নিয়ে আসলে ম্যাচটাকে ঘুরে দেন এবং তার মেইন যে জিনিসটা তিনি, হ্যাঁ, তার রান রেট কিন্তু খুব একটা ভালো থাকে না, কিন্তু তার সব থেকে পজিটিভ ব্যাপার হলো রিশাদ হোসেন কিন্তু উইকেট টেকার বলার, অর্থাৎ তিনি ব্যাটসম্যানকে টোপ দিয়ে বল উইকেট আদায় করেন। এবং রিশাদ হোসেনের রিসেন্টলি যে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ খেলার পর তার বলিং কিন্তু স্কিল আরও ডেভেলপ হয়েছে এবং ঘরোয়া লিগে কিন্তু তিনি দারুণ করছেন। তো সেক্ষেত্রে রিশাদ হোসেন কিন্তু কাইন্ড অফ এক ধরনের ট্রাম্প কার্ড হতে পারেন পাকিস্তান সিরিজে। সেকেন্ডলি আছে মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের পেস অ্যাটাকে আসলে নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান, এবং মুস্তাফিজুর রহমান প্রায় 3টা ম্যাচে এবং মুস্তাফিজুর রহমান থাকবেন, এবং বাকি 3জন যে পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা, এই 3জন পেসার কিন্তু শিফটিং করা হবে এবং নাহিদ রানাকে ফেরানো হয়েছে অনেক সিরিজ পর। কিন্তু নাহিদ রানাকে ফেরানোর অন্যতম কারণ, নাহিদ রানা কিন্তু বরাবরই পাকিস্তানের এগেনস্টে কিন্তু খুবই দারুণ বল করেন এবং তার যে ধরনের ফর্ম, তার যে ধরনের স্পিড, র পেস যাকে বলে, রাহিন রানা কিন্তু একদম র পেস, ভ্যারিয়েশন কম, একদম হিট করে 145 প্লাস তার বলিং এভারেজ। তো 145 কিলোমিটার পার আওয়ার তার বলিং এভারেজ। তো এই ধরনের এক ধরনের স্পিড কিন্তু অনেক সময় কাজে লাগতে পারে, বলা যায় 1টা বা 2টা ম্যাচে কিন্তু তাকে নামান হইতে পারে। তো সেক্ষেত্রে এক ধরনের খুবই ভালো একটা বাংলাদেশের জন্য একটা সুযোগ হতে পারে, বা একটা ধরনের পাওয়ার হতে পারে নাহিদ রানা। তো এই ছিল বাংলাদেশের একাদশ পাকিস্তানের এগেন্স্টে। আপনার কি মনে হয় আর কাকে কাকে ইনক্লুড করলে এই টিমের মধ্যে আমাদের টিমটা আমাদের পুরো যে টিমটা এটা আরও শক্তিশালী হতো? আল্লাহ হাফেজ।